অ্যান্টেরিয়র চেন দেখছে। অ্যান্টেরিয়র চেন দেখার জন্য আমাদের ল্যান্ডমার্ক কি? স্টেনোকিউডোমাস্টয়েড। স্টেনোকিউডোমাস্টয়েডের সামনে হলো অ্যান্টেরিয়র গ্রুপ, পিছনে হলো পোস্টেরিয়র গ্রুপ। আর এর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা, অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র? অবশ্যই অ্যান্টেরিয়র গ্রুপটাই বেশি ইম্পর্টেন্ট, এখানে ব্রেন বেশি হয়। পোস্টেরিয়র গ্রুপটা আমার ইন্টারেস্টেড আমি বেশি, তার পোস্টেরিয়র গ্রুপে যদি আমি কখনো ওই যে লিম্ফ নোড এক্সিশন করি, সময় কমপক্ষে অর্ধেক লাগে অ্যান্টেরিয়র গ্রুপের চাইতে। কারণটা কি? পোস্টেরিয়র গ্রুপে কিন্তু এখানে ইম্পর্টেন্ট কোনো স্ট্রাকচার নাই, কী কাটবে তুমি, আমরা ঝটপট কেটে বের করে ফেলি। অ্যান্টেরিয়রে ঝটপট করা যায় না, এখানে অনেকগুলি অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলে অনেকগুলি ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, অনেকগুলি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এখন সেগুলিকে তোমাকে খুঁজে বের করে সরায় তারপরে লিম্ফ নোড তুলে আনতে হবে। পোস্টেরিয়র গ্রুপে অত চিন্তার কিছু থাকে না, কারণ ওখানে ইম্পর্টেন্ট খুব একটা কিছু নাই। আমাদের অ্যান্টেরিয়র গ্রুপে কী কী আছে যদি বলে, গ্রেট ভেসেলস আছে, কতগুলি ক্যানিয়াল নার্ভ আছে, আদার্স কতগুলি নার্ভ আছে, এগুলো তো ইম্পর্টেন্ট। তাহলে পোস্টেরিয়র গ্রুপটা একইভাবে দেখতে পারে, সামনে দেখলা পিছন দিকে হাত, পোস্টেরিয়র গ্রুপটা ট্রাপিজিয়াসের ওই সাইডটাই দেখলে হয়ে গেল পর্যন্ত মার্জিন। বুঝছে? এটা শিখছো সবাই, সবাই প্র্যাকটিস করবা নিজে নিজে। এটা পরীক্ষা ধরবেই, মেডিসিনও ধরতে পারে, তোমার আমাদের ইএনটিতে তো ধরেই ম্যাক্সিমাম সময়। আচ্ছা ঠিক আছে, যাও। এখন এর ডায়াগনোসিস কী বলবো? আমি ওর টনসিলটা বড় পেয়েছি, অ্যান্ট্রোপিলার কনজেস্টেড পেয়েছি, পাস কামস আউট ফ্রম দ্য লিম্ফ নোড পেলাম, অ্যান্ড এনলার্জ জোগুলার ডায়াগনস্টিক লিম্ফ নোড। দ্য ডায়াগনোসিস ইজ ক্রনিক টনসিলাইটিস। এখন যদি বলে সাথে সাথে তোমার কোশ্চেনটা হবে যে তুমি এটাকে ক্রনিক টনসিলাইটিস কেন বললা, তোমার উত্তর হবে যে চারটা হলো, একটা হচ্ছে এনলার্জ টনসিল, 2 নম্বর red congested antropilla, pus comes out from the crypts, enlarged non-tender jugulo-digestic lymph node. So my diagnosis is chronic tonsillitis. আর একটা কথা হতে পারে, তুমি গেলা পরীক্ষা দিতে, সরাসরি তোমাকে কোশ্চেন করা হলো হোয়াট আর দ্য কার্ডিনাল সাইন অফ ক্রনিক টনসিলাইটিস। এই চারটাই কার্ডিনাল সাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা না জেনে পরীক্ষার হলে না যাওয়াই ভালো। কার্ডিনাল সাইন অফ ক্রনিক টনসিলাইটিস। এখন নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট? এখানে তোমাকে দুইটা কোশ্চেন করা হবে, একটা হচ্ছে ট্রিটমেন্ট কী করবা, আর একটা হচ্ছে ট্রিটমেন্ট না করলে কি হবে। আমার কথা ক্লিয়ার? ট্রিটমেন্ট বলবো আমরা টনসিলেক্টমি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। দিস ইজ দ্য অ্যান্সার। এই তিনটা শব্দের একটা অক্ষর বাদ দেওয়া যাবে না। টনসিলেক্টমি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, দিস ইজ দ্য অ্যান্সার। একটা অক্ষর বাদ দেওয়া যাবে না, যে কটা বললাম। আর যদি ওর অপারেশন করতে না চায় তাহলে কি কমপ্লিকেশন হবে? তুমি পেন হ্যান ত্যান সবই বলো, কিন্তু এক্সামিনার একটা শোনার জন্য বসে থাকে, সেটা হচ্ছে পেরিটনসিলার অ্যাবসিস। পেরিটনসিলার অ্যাবসিস, এইটা শোনার জন্যই এই কোশ্চেনটা করা হয়, পেরিটনসিলার অ্যাবসিস। কিন্তু পেরিটনসিলার অ্যাবসিস তো তোমরা জানি, এটা আমরা পড়বো ভবিষ্যতে। মোটামুটি এ পর্যন্তই এখান থেকে। এখন হচ্ছে যদি বলা হয় যে প্রিপেয়ার দি পেশেন্ট, এই পেশেন্টকে যদি প্রিপেয়ার করতে বলা হয় প্রিপেয়ার দি পেশেন্ট ফর অপারেশন, তখন কী করবা? তখন ওর বডিটা ঠিক আছে কি না, ফর জেনারেল অ্যানেস্থেসিয়া। সুতরাং ওকে আমি দেখে নেব, আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট দেখব, ইএসআর দেখব, ব্লাড সুগার দেখব, আর একটা কী দেখব, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম দেখব, আর কি ব্লাড গ্রুপিং করব, আর কি এক্সক্রিটরি অর্গান যেগুলি আছে এইচবিএস এইচজি পজিটিভ কি না, আমার নিজের সেফটির জন্য, ওর সেফটির জন্য। তারপর সিরাম ক্রিয়েটিনিন দেখব যে তার রেনাল ফাংশনটা ঠিক আছে কি না। এটা দেখলাম, এটা দেখার পরে আমি একটা ইসিজি করব, একটা এক্সরে চেস্ট করব। এরপর প্রি অপারেটিভ এক্সামিনেশনের জন্য অ্যানাস্থেটিস্টের কাছে পাঠাবো। অ্যানাস্থেটিস্ট কী করবে? ওনাকে দেখবে, দেখার পরে যদি স্যাটিসফাই হয় যে হ্যাঁ দ্য পেশেন্ট ইজ ফিট ফর গিভিং জেনারেল অ্যানেস্থেসিয়া, তাহলে ওকে করে দিলে পরের দিন অপারেশন হবে। ওকে করলো না, তার মনে হলো যে হার্টে কোনো সমস্যা থাকে,
কিংবা যদি অ্যানাস্থেটিস্ট মনে করে যে আরও কিছু ইনভেস্টিগেশন লাগবে, ইকোকার্ডিওগ্রাম লাগতে পারে কিংবা আদার্স কোনো, সেক্ষেত্রে উনি আবার ইনভেস্টিগেশন করাবেন, তারপর কনফার্ম করবে যে হ্যাঁ এটা তোমার কোনো দায়িত্ব না, এটা অ্যানাস্থেটিস্ট কিংবা তোমরা যারা ভবিষ্যতে অ্যানাস্থেটিস্ট হবা এটা তাদের দায়িত্ব যে কী করব। ক্লিয়ার হচ্ছে? পরের দিন আমরা অপারেশনে চলে যাব। আর এরপরে যে কোশ্চেনটা আসছে এটা পরে আমি আবার বলবো, 5th ইয়ারে তোমাদের ওয়ার্ডের সময় বলবো, এখন এই পর্যন্তই। আর প্রি অপারেটিভ এটুকু কাজ করলাম আমরা, বুঝছে? আর আরেকটা কথা মনে রাখতে হবে, এখানে আবার ধরতে পারে যে অপারেশন করলে কি কমপ্লিকেশন হতে পারে, অপারেশনের পরে কি কমপ্লিকেশন হতে পারে, দ্যাট মিনস পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন অফ টনসিলেক্টমি। এবং একটা শোনার জন্যই কোশ্চেনটা করা হয়, সেটা হচ্ছে হেমোরেজ। এবং আবার বুদ্ধি খরচ করবা, তোমাকে যদি কোনো অপারেশনের কমপ্লিকেশন ধরা হয়, সেটা মাথা থেকে পা পর্যন্ত যে কোনো অপারেশন, ইউ মাস্ট স্টার্ট উইথ হেমোরেজ। আরে কাটলে তো হেমোরেজ হবেই, কাটার পরে যদি ব্লিডিং না হয়, ভালো না খারাপ? খারাপ। ব্লিডিং যদি কাটছে আবার রক্ত বেরোয় না, তাহলে তো তুমি মরেই গেছো, বাঁচো নাকি? তুমি কাটবে আর ওই জায়গায় রক্ত বেরোবে না, এটা তো খারাপ। তো সুতরাং ইপিস্ট্যাক্সিস, আমি থাইরয়েড অপারেশন করেছি, আমি প্যারোটিড অপারেশন করেছি, টনসিল করেছি, অ্যাবডোমেনে কিছু একটা করলাম, অ্যাপেন্ডিসেক্টমি করেছি, সবগুলিতেই ফার্স্ট যে কমপ্লিকেশান হবে পোস্ট অপারেটিভ, সেটা হচ্ছে হেমোরেজ। এখন ওইটা আমরা বেঁধে আসি, হয় না সেটা অন্য জিনিস, কিন্তু কমপ্লিকেশান হলো 1 নাম্বার হচ্ছে ব্লিডিং। ক্লিয়ার? আর হেমোরেজের 3টা, একটা হচ্ছে প্রাইমারি, আর একটা হচ্ছে রিয়াকশনারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি। এই 3টাই লাগবে, পরীক্ষার হলে লাগবেই। হয়েছে? প্রাইমারি, রিয়াকশনারি। প্রাইমারি বললে হবে, এটা তো সার্জারির প্রথমে 3rd ইয়ার থেকে পড়ার কথা, 3rd ইয়ারও না, এটা তো ফিজিওলজিতে পড়ার কথা। তাহলে কি প্রাইমারি, রিয়াকশনারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি, এটা পড়বো। এটা আমরা আরও অনেকবার বলবো, চিন্তার কারণ নেই। আচ্ছা, আর এখন হচ্ছে লাস্ট অফ অল আমরা ইয়ারটা একটু দেখাই। ইয়ারটা যেহেতু ছোটো, এই জন্য আমি লাস্টে রেখেছিলাম। ইয়ার শেষ করে দিই, নাহলে নেক্সট আবার এটা রাখলে সামনের সপ্তাহে বোধহয় ক্লাস হবে না। ওই সবাইতের কি ছুটি টুটি আছে মনে হয়। ছুটি না থাকলে আমি আছি, আর আছে ছুটি আছে। আর 31 তারিখ মনে হয় ওখানে ইলেকশন আছে, তাহলে তো 2 দিন তো ছুটি মনে হয়। তো সামনের সপ্তাহে হয়তো নাও ক্লাস করতে পারি। আস্তে আস্তে একজন বক্তব্য কি? কাছে আয় বাবা, আমি কিছু সাংঘাতিক গরম তো। হ্যাঁ, 26শে মার্চ তোমাদের একটা সরকারি ছুটি করার কথা, ওটা তো শুক্রবার পড়তেছে। আচ্ছা, ও এটা হবে এখন। ওর গতকালকে বিয়ের দাওয়াত ছিল, আজকে গেলে খেতে দেবে? সম্ভব আছে? ওই জন্য 26 তারিখ ছুটিটাও সে পরে নেবে না, আগে নেবে। এটা হয় কখনো? এটা কোনোদিন হয়েছে কি? আসছে হ্যাঁ, তো ছুটি তো ওই দিন। সাধারণ ছুটি মানে কি জানো কেউ? সাধারণ ছুটি ঘোষণা করে না যে অমুক দিন সাধারণ ছুটি, জানোই না, তাহলে কেমন হবে? এটা জানতে হবে তো। শুক্রবার সাধারণ ছুটি না? সাধারণ ছুটি মানে হলো, এটা ঘোষণা করা হয় ইউজুয়ালি ইন্ডাস্ট্রির জন্য। ওই দিন যারা কাজ করবে তারা ডাবল বেতন পাবে, এই কারণে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তোমাদের কিসের বেতন? আমি জানি না কবে কিসের। ওটা সবে বেড়াতে আজকে সঞ্জয় আমাকে বলছে যে 29 তারিখ মনে হয় সবে বেড়াতে ছুটি। তো আমি পরে আমরা যে তোমাদের যে লিস্টটা দেওয়া আছে ছুটির, তার মধ্যে সবে বেড়াতের ছুটিটা আছে। একদিনই তো, আবার কয়দিন চায়? ঈদের সময় 3 দিন ছুটি থাকে, ও আবার এই সবে বেড়াতে ছুটি নিবে আবার বেশি। আদায় আসতে তোমাদের বক্তব্য আমি বুঝতে পারছি না, চিল্লাইলে হবে না তো। এরা খালি প্লিজ প্লিজ করতে, কিসের প্লিজ আমি বুঝি না। কবে কিসের ছুটি? না ওসব ছুটি নেই।